দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আজ তোমাদের বিহার টেটের অন্তর্গত 15 আনা প্রবন্ধের বিষয়বস্তু এবং এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি। 15 আনা প্রবন্ধটি 1309 বঙ্গাব্দে বঙ্গদর্শন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল। পরে এই 15 আনা প্রবন্ধটি বিচিত্র প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত হয়েছিল। 15 আনা প্রবন্ধটিতে রবীন্দ্রনাথ মানুষকে দুটি শ্রেণীতে বিভক্ত করেছিলেন। একদিকে রেখেছেন 1 আনা এবং অন্যদিকে রেখেছেন 15 আনা। এই 1 আনার লোক হলেন সংসারের সাধারণ মানুষ, কিন্তু হিসেব করলে দেখা যায় সংসারে 15 আনা লোকের সংখ্যাই বেশি। আর এই 15 আনা নিয়েই জগৎ সংসার সচল এবং এই 15 আনার উপরই 1 আনার প্রতিষ্ঠা নির্ভর করে। লেখকের মতে মানুষ হরিণের শিং ও ময়ূরের পুচ্ছ ভালোবাসে, কারণ তা বাহুল্য। সেইরূপ সংসারে 15 আনা লোকেরও বাহুল্য লক্ষ্য করা যায়। 15 আনা লোকের কোনো জীবনচরিত লেখার তারা যোগ্য নয়। তাদের মৃত্যুর পর পাথরের মূর্তি তৈরি হয় না। প্রাবন্ধিক বলেছেন, যদি প্রত্যেকটি মানুষ মৃত্যুর পর পাথরের মূর্তি তৈরি হতো তাহলে এই পৃথিবী বাসযোগ্য হতো না। আমাদের একমাত্র রক্ষা এই যে 1 আনার লোক বা এই শ্রেণীর যে সমস্ত লোক তাদের সংখ্যা অতি সামান্য, এই জন্যই পৃথিবীতে সমানতা বজায় থাকে। এই কারণে রবীন্দ্রনাথ বলেছেন, জীবন বৃথা গেল বলে 15 আনার লোকেরা যেন জীবনকে হেয় না মনে করে। রবীন্দ্রনাথ বলেছিলেন যে নদীর প্রতিটি জল, মানে নদীর যে সমস্ত জল রয়েছে সব জল যেমন স্নানে, খেতে এবং অন্যান্য বিভিন্ন কাজে ব্যবহৃত হয় না, তেমনি পৃথিবীর সমস্ত মানুষও কর্মশীল হয় না। অন্ধকার থাকে বলে যেমন আলোর গুরুত্ব বোঝা যায়, তেমনি 15 আনার লোকেরা থাকে বলেই 1 আনার গুরুত্ব আমরা বুঝতে পারি। কিন্তু দেখা যায় শুধু 1 আনার লোকেদের দিয়ে সংসার অচল, বা তাদের দিয়ে শুধুমাত্র সংসার চলবে না। তাই সংসারের সচলতা রাখতে হলে 15 আনা ও 1 আনা উভয় শ্রেণীর মানুষকেই সমানভাবে থাকতে হবে। এবার আমি কয়েকটি টুকরো টুকরো কথা বলবো এই 15 আনা প্রবন্ধ নিয়ে। আমরা লক্ষ্য করি ধনী লোকের ঘর থাকে, কিন্তু ধনী লোকের ঘরটি ছোট হলেও তারা শখের বশে একটি বাগান বাড়ি তৈরি করে বা বাগান তৈরি করে, যা তাদের ঘরের থেকে অনেক বড় হয়ে থাকে। আমরা হরিণকে লক্ষ্য করি। দেখো, হরিণের যে শিংটি রয়েছে সেই শিংটির বেশিরভাগই তার কাজে লাগে না, কিন্তু সেই যে শিংটি রয়েছে সেই শিংটি তার সৌন্দর্য বিকাশ করতে সহায়তা করে। এবং হরিণের এই অনাবশ্যকতা দেখেই আমরা মুগ্ধ হই। যে মানুষ নিজের জীবনকে নিঃশেষে অত্যাবশ্যক করে তুলেছে সেই মানুষই আদর্শ মানুষ হিসাবে বিবেচিত হয়। যে মানুষটি বাহুল্য হিসাবে বিবেচিত হয় সেই মানুষকেই সংসারে সবাই বেশি ভালোবাসে, কারণ বাহুল্য মানুষটি সর্বতোভাবে নিজেকে সংসারে উজাড় করে দেয়। উপকারী মানুষের সঙ্গে থেকে যা আমরা অর্জন করি, বাহুল্য মানুষটির সাথে থেকে তা আমরা খরচ করি। যে আমাদের খরচ করার সঙ্গী সেই আমাদের প্রকৃত বন্ধু হিসাবে বিবেচিত হয়। প্রাবন্ধিক এটাও বলেছেন যে নীতিকথা অনাবশ্যক, তা মানুষকে নিন্দার দিকে নিয়ে যায়। মানুষ দুভাগে বিভক্ত, 1 ভাগ 15 আনা এবং 1 ভাগ 1 আনা। 15 আনার বাহুল্য নিয়ে যারা সংসারে থাকে তারা সাধারণ মানুষ, এবং 1 আনার বাহুল্য নিয়ে যারা সংসারে থাকে তারা আদর্শ মানুষ হিসাবে বিবেচিত হয়। এই 15 আনা মানুষদের জন্যই বুদ্ধ সংসার ত্যাগ করেছেন, যীশুখ্রিস্ট প্রাণ দিয়েছেন, ঋষিরা তপস্যা করেছেন এবং সন্ন্যাসীরা জেগে থেকেছেন। পণ্ডিত এটাও বলেছেন, জীবন বৃথা যাওয়ার মধ্যেও সার্থকতা লক্ষ্য করা যায়। নদীর যে জল আমরা দেখতে পারি তার সমস্তটা কাজে লাগে না,
তার কিছুটা অংশই কাজে লাগে এবং তার বেশিরভাগটাই প্রবাহিত হয়ে চলে যায়। কোনো কাজ না করেই বহমান হয়ে যাওয়া, এর মধ্যেও একটি বিরাট সার্থকতা লুকিয়ে রয়েছে। আমরা যাকে ব্যর্থ বলে মনে করি, আসলে প্রকৃতিতে সেই ব্যর্থতাই বেশি লক্ষ্য করা যায়। বন্দিক আরও দু একটি উদাহরণ দিয়েছেন, যেমন সূর্যকিরণের বেশিরভাগটাই বিকিরণ হয়ে বাইরে চলে যায় এবং তার খুব সামান্যই আমাদের কাজে লাগে। আরেকটি উদাহরণ দিয়েছেন তিনি, গাছে যত মুকুল আসে প্রতিটি মুকুল তো টেকে না, তার বেশিরভাগই ঝরে পড়ে, সামান্য কয়েকটি মুকুল ফলে রূপান্তরিত হতে দেখা যায়। এটাই হলো 15 আনা প্রবন্ধের বিষয়বস্তু আলোচনা। এবার আমরা এমসিকিউ প্রশ্ন উত্তরের দিকে এগিয়ে যাব। 15 আনা প্রবন্ধটি প্রকাশিত হয়। অপশানগুলি হলো মাঘ 1309 বঙ্গাব্দ, মাঘ 1310 বঙ্গাব্দ, ফাল্গুন 1309 বঙ্গাব্দ। সঠিক উত্তর মাঘ 1309 বঙ্গাব্দ। 15 আনা প্রবন্ধটি অন্তর্গত। অপশানগুলি হলো সাহিত্য প্রবন্ধ গ্রন্থে, সাহিত্যের পথে গ্রন্থে, বিচিত্র প্রবন্ধ গ্রন্থে। সঠিক উত্তর বিচিত্র প্রবন্ধ গ্রন্থের। 15 আনা প্রবন্ধটি প্রকাশিত হয়। অপশানগুলি হলো ভারতী পত্রিকায়, প্রবাসী পত্রিকায়, বঙ্গদর্শন পত্রিকায়। সঠিক উত্তর বঙ্গদর্শন পত্রিকায়। বিচিত্র প্রবন্ধ প্রকাশিত হয়। অপশানগুলি হলো 1907 খ্রিস্টাব্দে, 1906 খ্রিস্টাব্দে, 1908 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর 1907 খ্রিস্টাব্দে। 15 আনা প্রবন্ধে প্রাবন্ধিক ঘোষণা করেছেন। অপশানগুলি হলো সংসারে দায়িত্বশীল মানুষদের মহিমা, সংসারের আদর্শ পুরুষদের মহিমা, সংসারে অখ্যাত অনাবশ্যকদের মহিমা। সঠিক উত্তর সংসারে অখ্যাত অনাবশ্যকের মহিমা। রবীন্দ্রনাথের মতে মানুষ কয়টি শ্রেণীতে বিভক্ত? অপশানগুলি হলো 4টি শ্রেণীতে, 2টি শ্রেণীতে, 3টি শ্রেণীতে। সঠিক উত্তর 2টি শ্রেণীতে। 15 আনা প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত? উত্তর সংকলন গ্রন্থের অন্তর্গত। 15 আনা প্রবন্ধটি প্রথমে কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর 15 আনা প্রবন্ধটি প্রথমে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। সম্পদের উদারতা কি প্রমাণ করে? উত্তর সম্পদের উদারতা অনাবশ্যকতাকেই প্রমাণ করে। মরার পরে অল্প লোকই অমর হইয়া থাকেন, উক্তিটি কোন পাঠ থেকে গ্রহণ করা হয়েছে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের লিখিত 15 আনা প্রবন্ধ থেকে গ্রহণ করা হয়েছে। সংক্ষেপে বলিতে গেলে মানুষ 2 শ্রেণীতে বিভক্ত, এই 2 শ্রেণীর নাম লেখো। উত্তর 2 শ্রেণীর নাম হলো 15 আনা এবং বাকি 1 আনা। শূন্যস্থান পূরণ করো। 15 আনা ড্যাশ 1 আনা আবশ্যক। উত্তর 15 আনা অনাবশ্যক, 1 আনা আবশ্যক। রবীন্দ্রনাথ ঠাকুর 15 আনা প্রবন্ধে কাদের 15 আনা বলেছেন? উত্তর সাধারণ মানুষকে 15 আনা বলেছেন। নীতিজ্ঞেরা আমাদিগকে নিন্দা করেন, নীতিজ্ঞ শব্দের অর্থ কী? উত্তর নীতিজ্ঞ শব্দের অর্থ নীতিবিদ। আমরাই সংসারের গতি, এখানে আমরা কারা? উত্তর এখানে আমরা মানে সংসারের 15 আনা সাধারণ মানুষ। এই 15 আনা অনাবশ্যক জীবনী বিধাতার ঐশ্বর্য সপ্রমাণ করিতেছে। 15 আনা কারা? উত্তর সংসারের অনাবশ্যক লোক বা সাধারণ লোকই হলো 15 আনা। অনাবশ্যক শব্দের অর্থ কী? উত্তর যার প্রয়োজন নেই তাকেই অনাবশ্যক বলা হয়।
আমরাই সংসারের গতি। এখানে আমরা কারা? উত্তর, এখানে আমরা মানে সংসারের 15 আনা সাধারণ মানুষ। সংসার রক্ষা করবার জন্য ভগবান কি করেছেন বা কি বলেছেন? উত্তর, সংসার বলেছেন সম্ভবানী যুগে যুগে। নদীর অধিকাংশ জল কি কাজে লাগে? উত্তর, অধিকাংশ জল নদীর গতিপ্রবাহকে অক্ষুণ্ণ রাখতে কাজে লাগে। বিধাতার ঐশ্বর্য সপ্রমাণ করছে কারা? উত্তর, 15 আনা অনাবশ্যক লোকই বিধাতার ঐশ্বর্যকে প্রমাণ করছে। ওঠো, জাগো, কাজ করো, সময় নষ্ট করিও না, কারা বলেন, কাদের বলেন? উত্তর, এই কথাগুলি নীতিজ্ঞরা নীতিবাক্য আমাদের বলেন। যে লোক ধনী, ঘরের চেয়ে তাহার বাগান বড় হইয়া থাকে। ঘর বলতে কি বোঝো? বাগান শব্দটির অর্থ কী? উত্তর, ঘর বলতে গৃহ বা বাসস্থানকে বোঝায়, যেখানে পরিবারের সকল সদস্য একত্রে বাস করে। আর বাগান শব্দটির অর্থ হলো যেখানে ফুল, ফল, গাছ, সবজির চাষ করা হয়। সম্পদের উদারতা অনাবশ্যককেই আপনাকে সপ্রমাণ করে। দুটি উদাহরণ দিয়ে বক্তব্যটির ব্যাখ্যা করো। উত্তর, সম্পদ প্রত্যেকেরই প্রয়োজন, কিন্তু অধিক সম্পত্তি থাকার জন্য অনেক সময় অনাবশ্যক সামগ্রী আমাদের কাছে বড় হয়ে ওঠে। উদাহরণস্বরূপ বলা যায়, প্রথমত ছাগলের শিং তার প্রয়োজন মতো হলেও হরিণের শিংয়ের 15 আনাই অনাবশ্যক। দ্বিতীয়ত, ময়ূরের বহুবর্ণ লেজ যা অন্যান্য পাখির তুলনায় অনাবশ্যক। ট্রেনের সব গাড়ি যদি রিজার্ভ গাড়ি হইতো, তাহা হলে সাধারণ প্যাসেঞ্জারদের গতি কি হইতো? কোন প্রসঙ্গে লেখক এই উক্তি করেছেন বুঝিয়ে দাও। উত্তর, 15 আনা প্রবন্ধে রবীন্দ্রনাথ বলেছেন যে হরিণের শিং ও ময়ূরের পুচ্ছের মতো সংসারের অধিকাংশ মানুষই বাহুল্য। ফলে আমাদের অধিকাংশ জীবন নিয়ে জীবনচরিত লেখার সুযোগ নেই। তার মৃত্যুর পরে পাথরের মূর্তি গড়ার চেষ্টাও করা হবে না। পৃথিবীতে মরার পর খুব অল্প সংখ্যক লোকই অমর হয়ে থাকেন, ফলে পৃথিবীটা বাসযোগ্য হয়ে উঠেছে। যদি মৃত্যুর পর সকল মানুষ অমর হয়ে থাকতো, তবে তাদের জীবনচরিত ও পাথরের মূর্তিতে পৃথিবীটা ভরে যেত। ট্রেনের সব বগি যদি সংরক্ষিত হতো, তবে সাধারণ মানুষ তাতে যাত্রী হতে পারত না। এতে সাধারণ যাত্রী ভীষণ কষ্টের সম্মুখীন হতো। সুতরাং পৃথিবীর সব মানুষ যদি বিশিষ্ট ব্যক্তি হয়, তবে সাধারণ বলে কিছুই থাকতো না। সেই জন্য সমাজে যেমন বিশিষ্ট লোকের প্রয়োজন, তেমনি সাধারণ মানুষেরও প্রয়োজন আছে। তা না হলে এক আনা বিশিষ্ট লোকের গৌরবও থাকবে না। এই যে জীবিতে জীবিতে লড়াই, ইহা সমকক্ষের লড়াই, কিন্তু মৃতের সঙ্গে জীবিতের লড়াই বড় কঠিন। লেখকের বক্তব্য পরিস্ফুট করো। উত্তর, 15 আনা প্রবন্ধের লেখক রবীন্দ্রনাথ সত্যদ্রষ্টা। তিনি দেখেছেন পৃথিবীটা খুবই সংকীর্ণ, যে জীবিতের সঙ্গে জীবিতের বেঁচে থাকতে লড়াই করতে হয়। তবে লেখকের মতে এই লড়াই বা যুদ্ধ সবসময় সমানে সমানে হয়ে থাকে। মৃত ব্যক্তি ও জীবিত ব্যক্তির মধ্যে লড়াই সম্ভব নয়। মৃত ব্যক্তিরা সকল দুর্বলতা, সকল খণ্ডতার অতীত। তাদেরকে আমরা কল্পনার দ্বারা স্মরণ করি। মৃত ব্যক্তি ও জীবিত ব্যক্তির মধ্যে পার্থক্য রয়েছে। মৃত ব্যক্তির সকল দোষ চাপা পড়ে যায়। আমাদের মন থেকে তার স্মৃতি মুছে না গেলেও আমাদের জীবনকে তেমন একটা প্রভাবিত করতে পারে না। মৃত ব্যক্তির স্থান হয়ে ওঠে ভাবরাজ্যে। ফলে মৃতর সঙ্গে জীবিতের লড়াই বড় কঠিন।